নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি মানালি চক্রবর্তী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের অধিবেশনে পেপার প্রেজেন্টেশন হবে। বিষয়বস্তু হলো ভারতীয় সংবিধানের সংশোধন ও তার পর্যালোচনা। এই বিষয়ে আলোচনা রাখবেন সুপ্রীতি রায়। তিনি বালুরঘাট ল কলেজের পলিটিক্যাল সায়েন্স বিষয়ের গেস্ট লেকচারার। আমি অনুরোধ করছি সুপ্রীতি রায়কে আজকের আলোচনা শুরু করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। প্রণাম জানাই মোদক স্যার, ডক্টর গার্গী ম্যাডামকে এবং মানালি ম্যাডামকেও, আর আমার পিএইচডি গাইড দীপিকা মজুমদার ম্যাডামকেও। আমার নাম সুপ্রীতি রায়। আমি পিএইচডি করছি সিকমস্কিল ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সের উপরে। তো আমার রিসার্চ টপিক যেটা মানালি ম্যাডাম বললেন সেটা হচ্ছে যে ভারতের সংবিধানের সংশোধন ও তার পর্যালোচনা। তো আমাদের প্রত্যেকটা দেশের একটা সংবিধান আছে বা থাকে। আমাদের যেসব গণতান্ত্রিক দেশগুলো রয়েছে সেগুলোর আহ, লিখিত বা অলিখিত সংবিধান রয়েছে, কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে ভারতবর্ষের সংবিধান সব থেকে লিখিত সংবিধান এবং সব থেকে বড় সংবিধান। তো এই সংবিধানটা যখন রচিত করেছিলেন গণপরিষদ গণপরিষদের মেম্বাররা, তার মধ্যে যিনি ছিলেন মহান একজন ব্যক্তি, ডক্টর বি আর আম্বেদকর। তো তখন তিনি ভেবেছিলেন এবং তারা ভেবেছিলেন যে সংবিধানটা তখনকার সিচুয়েশন অনুযায়ী বা তখনকার পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, অর্থনৈতিক ব্যবস্থা এসবের উপর নির্ভর করে আহ তখন সংবিধান তৈরি করেছিলেন। কিন্তু তিনি তারা এটাও ভেবেছিলেন যে সময় সবসময় পরিবর্তন হতে থাকে। তো পরিবর্তন পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনেও হয়। তো আহ, তার জন্য আমাদের এই সংবিধানটা, সেই সংবিধানটার মধ্যেও একটা ধারা রেখে দিয়েছিলেন, সেটা হচ্ছে 368 নাম্বার ধারা। সেটাতে রেখেছিলেন যে সংবিধানটা আমরা সংশোধন করব কিভাবে এবং কি কি গুলো আমরা আম, পরিবর্তন করতে পারি, সেটা কি কি পদ্ধতিতে। তো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথমে আমরা জানবো যে সংবিধান সংশোধনটা কিভাবে হয়। সংবিধান সংশোধন বলতে গেলে আমরা যেটা বুঝি যে সংবিধানের একটা পরিবর্তন। পরিবর্তনটা কিরকম? সেটা হচ্ছে উন্নতি করার জন্য। উন্নতি মানে আমরা যেরকম বলি যে সমাজের পরিবর্তন হচ্ছে, যেরকম আমরা উন্নতির দিকেই যাচ্ছি, অবনতির দিকে খুব কম দেশ যায়। নাই বললেই চলে। তো আমাদের ভারতবর্ষ ঠিক সেরকম, যে এখন পৃথিবীর মধ্যে সপ্তম আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে সপ্তমতম স্থান অধিকার করে আছে। তো আমাদের এই যে এশিয়া মহাদেশের যেই ভারতবর্ষের কথা আমরা জানি, সেই ভারতবর্ষেও ঠিক সেরকম এই সংবিধানের একটা সংশোধন পদ্ধতি রয়েছে। কিছু কিছু দেশের সংবিধানের সংশোধন পদ্ধতি আবার পুরোটাই একদম পরিবর্তন করা যায়। আবার কিছু কিছু দেশের সংবিধান রয়েছে যেগুলো একদমই পরিবর্তন করা যায় না। কিন্তু আমাদের সংবিধানের আহ, দুটোর মিক্সড, মানে সবকিছুর পরিবর্তনও যেমন করা যায়, আবার কিছু কিছু মৌল কাঠামো যেগুলো আছে যেমন পরিবর্তন করা যায় না। আমরা যদি ভাবি তাহলে দেখব যে আমাদের শরীরেরও কিছু কিছু এমন পার্ট আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না, সেগুলো চেঞ্জ করা যায় না। সেগুলোকে আমরা বলি মৌল, যেগুলো মৌলিক একদম। সেগুলোকে চেঞ্জ করলে মানুষ আর মানুষ থাকে না, বা তার শরীরের মধ্যে কোনো কিছু থাকে না। কিছু কিছু আছে, পার্ট আছে আমাদের যেগুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক সেরকম আমাদের সংবিধানেও কিছু কিছু পার্ট আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, আর কিছু কিছু পার্ট আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না। তো আমাদের যে যে সংবিধানটা যে রয়েছে, সেই সংবিধানের যে সংশোধন পদ্ধতিটা, এটা যদি আমরা ভাবি যে আবার খুব সহজেই এটা পরিবর্তন করতে পারবো, তাহলে দেখব যে সেই সংবিধানের কোনো অস্তিত্বই থাকবে না। যে আমাদের যে আমরা যে বলি যে মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, যেটা ইংলিশে আমরা বলি, ঠিক সেই রকম আমাদের সংবিধানেরও কিছু একটা মৌলিক একটা চরিত্র আছে, যেটা যদি আমরা পরিবর্তন, সবকিছু যদি পরিবর্তন করতে থাকি, তাহলে সেই মৌলিকত্বটা থাকবে না। তো সেই জন্য কিছু কিছু অংশ আছে আমরা যেগুলো পরিবর্তন করতে পারি, এবং কিছু কিছু অংশ আছে পরিবর্তন করতে পারি না। তো আমরা যে পরিবর্তন করতেও পারি, আবার পরিবর্তন করতেও পারি না কিছু কিছু জিনিস। তো এটা সংমিশ্রণ, দুটোর মিক্সড।
তো আমাদের এই মিক্সটা যেটা হচ্ছে সব থেকে বেশি একটা ভালো একটা জায়গায় আছে, যে আমরা কিছু পরিবর্তন করতেও পারছি সময়ের সাথে চলার জন্য। আর এই পরিবর্তনটা সব থেকে বেশি দরকার, যে কারণ যদি আমরা পরিবর্তন না করি সময়ের সাথে সাথে, তাহলে আমরা যদি নিজেকে যেমন ডেভেলপ করছি, তো সংবিধানটাও যদি আমাদের ধারাগুলো যদি ডেভেলপ না করে, তাহলে একসময় অস্তিত্ব হারিয়ে ফেলবে। কারণ সেই সংবিধানগুলো যদি পুরনো হয়ে থাকে, তাহলে সেই সংবিধানগুলো কি মেনে নেওয়া সম্ভব হয়ে উঠবে মানুষের কাছে? কখনোই না। তো সেই জন্য আমাদের যে সংবিধান যে পদ্ধতিটা, কিছুটা পরিবর্তনীয়, কিছুটা দুষ্পরিবর্তনীয়। তো এটা সংমিশ্রণের ফলে আমাদের সংবিধানটা আমাদের কাছে মেনে নিতে আমাদের খুব সহজ হয়, এবং সেই সংবিধানটা আমাদের দেশে ডেভেলপও করেছে। তো এই সংবিধান পদ্ধতিটা খুব সহজ না হলেও আবার খুব জটিলও নয়। তো তিনটে পদ্ধতি রয়েছে। তিনটে পদ্ধতি হচ্ছে, যেটা আমি বলবো, প্রথম যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে পার্লামেন্ট দ্বারা এককভাবে সংবিধান সংশোধন। দ্বিতীয় নাম্বারটা যেটা রয়েছে সেটা হচ্ছে বিশেষ আবার সংখ্যাগরিষ্ঠের ভোটে পার্লামেন্ট দ্বারা এককভাবে সংবিধান সংশোধন। আর তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য আইনসভা কর্তৃক যৌথভাবে সংবিধানটাকে আবার সংশোধন করা যায়। তো প্রথম যেটা বললাম সেটা আমি এক কথায় বললাম, তো সেটা একটু আলোচনা করব। আলোচনা করলে বুঝতে ভালো হবে যে সংবিধান, সংবিধানে কিছু কিছু ধারা আছে যেগুলো সংশোধনের জন্য কোনো বিশেষ একটা পদ্ধতির প্রয়োজন হয় না। তো পার্লামেন্ট সাধারণ বিল পাশের পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন, মানে পার্লামেন্টে যেসব সদস্যগুলো রয়েছে, সেসব সদস্যগুলোর কি হয়, সংখ্যাগরিষ্ঠ, মানে সংখ্যালঘুষ্ঠ বলি আমরা, সংখ্যাগরিষ্ঠ বলি। তো এখানে সংখ্যা গরিষ্ঠ যারা রয়েছে, তাদের ভোটের মাধ্যমে কি হয়, পার্লামেন্টের উভয় কক্ষে আবার সেই বিলটা পাশ হতে হবে। বিলটা পাশ হওয়ার পর সেই বিলটা শুধু উভয় কক্ষে পাশ হলে হবে না, সেটা আবার রাষ্ট্রপতির কাছে, আমাদের যে দেশের যে রাষ্ট্রপতি রয়েছেন, সেই রাষ্ট্রপতির কাছে সেটা আবার বিলটাকে পেশ করা হবে। তারপর রাষ্ট্রপতির সম্মতি পেলে সেটা, সেই সংশোধনটা কি হবে, আইনে পরিণত হবে। তো এই যে প্রথম যে পদ্ধতিটা, সেই পদ্ধতির মাধ্যমে আমরা কি কি মানে পরিবর্তন করতে পারি, সেগুলো খুব সহজভাবে। সেগুলো হচ্ছে যেমন নতুন রাজ্য গঠন করছি, বা কোনো একটা রাজ্য গঠন হয়েছে, সেটাকে আবার নতুন করে কিছু আমরা কোনো রকম পরিবর্তন করতে চাইছি, সেইটা সম্পর্কে আমরা করতে পারি। আবার দ্বিতীয় যেটা রয়েছে, আর একটা যেটা, সেটা হচ্ছে পুরাতন রাজ্যের যেগুলো পুরনো, যেগুলো স্টেট রয়েছে বা রাজ্য রয়েছে, সেগুলোর হচ্ছে সীমানা বা সীমানা সম্পর্কিত কোনো যদি সমস্যা দেখা দেয়, সেসব সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, মানে এখানে সংশোধন করতে পারি। আবার নাম, আমাদের যেরকম আগে আমাদের হচ্ছে ক্যালকাটা ছিল, এখন সেটা কলকাতা হয়েছে। তো এই যে নামের যে পরিবর্তন, সেই নামের পরিবর্তন গুলোও আমরা এই সাধারণ বিল মানে পেশ করে বা পাশ করে আমরা চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে রাজ্য আইনসভার যেটা রয়েছে, তার হচ্ছে উচ্চ কক্ষের সৃষ্টি বা বিলোপ, এগুলো সম্পর্কে আমরা আম, এই সাধারণ বিলের মাধ্যমে আমরা সেগুলো চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে পার্লামেন্টের সদস্যদের যেসব অধিকারগুলো রয়েছে, সেসব নিয়ে এখানে পরিবর্তন করতে পারি। আবার পার্লামেন্টের সদস্যদের যে বেতন, আমরা যেসব ভাতাগুলো পাই পার্লামেন্টের সদস্য যারা রয়েছে, তো তাদের যে বেতন ভাতা, তারপর সুপ্রিম কোর্টের এখতিয়ার, হ্যাঁ, তারপর ভারতের নাগরিকতা বা আমাদের ভাষা, আমাদের ভাষা, সরকারি ভাষা কি হবে বা কি হওয়া উচিত, এবং আমাদের যে নির্বাচনী এলাকার যে সীমানা নির্ধারণ করা সেটা, বা কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো, সেগুলো আমরা কি করতে পারি, এগুলো আমরা এই সাধারণ, মানে প্রথম যে পদ্ধতিটা বললাম সেটার মাধ্যমে আমরা এটা পরিবর্তন করতে পারি। তো আর কি বলেছে, পরিবর্তন বা যেটা আমরা চাইবো সেটা আমরা করতে পারি। তো এবার দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে, সেটা বললাম যে সংখ্যাগরিষ্ঠের যে বিশেষ একটা পদ্ধতি। তো সংবিধান সংশোধনের যে দ্বিতীয় পদ্ধতিটা, সেটা হচ্ছে সংবিধানের কিছু কিছু ধারা পরিবর্তন করতে গেলে পার্লামেন্টের প্রতিটি কক্ষের মোট সদস্যের অধিকাংশ উপস্থিত থাকতে হবে, এবং সেই তারা যে ভোট দিচ্ছে, সেই ভোট দেওয়ার যে দুই তৃতীয়াংশ যে অংশীদার, মানে ভোটরা যারা রয়েছে, তাদের সমর্থন হতে হবে। এবং পার্লামেন্টের উভয় কক্ষের কি থাকতে হবে, যে এরা সম্মতি প্রদান করছে সেটা থাকতে হবে। এবং সেটা পাশ হওয়ার পর আবার কোথায় যাবে, আবার সেই রাষ্ট্রপতির কাছে যাবে। সেই রাষ্ট্রপতির কাছে সেই বিলটা পেশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি প্রদান করবে, এবং তারপরে কি হবে, এটা সংশোধন হবে বা বিলে পরিণত হবে। তো
এখানে দুটো কি কি পরিবর্তন হয়, প্রথমটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে মৌলিক আমাদের যে অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা করা বা পরিবর্তন করা, এখানে আমরা সেগুলো করতে পারি। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে নির্দেশমূলক নীতি আছে কিছু, হ্যাঁ, আমাদের মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্য যেগুলো রয়েছে সেগুলোর পরেও একটা নির্দেশমূলক নীতি রয়েছে, যে যেগুলো মৌলিক অধিকার বা কর্তব্যের মধ্যে নেই সেগুলো আমরা কি করতে পারি, সেগুলো আমরা পরিবর্তন বা সেগুলো সংশোধন করতে পারি। আর যেটা রয়েছে যে 3 নাম্বার লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে সংবিধানের কতগুলো ধারা আছে আবার বা অংশ আছে, সংশোধনের জন্য পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ উপস্থিত থাকতে হবে, এবং ভোট প্রদানকারী সদস্যের আবার সেম 2/3 অংশের মানে মানুষের সমর্থন থাকতে হবে। তো তারপর আবার ঠিক সেই রকম এই বিলটা আবার কোথায় যাবে, এই বিলটা আবার আমাদের হচ্ছে রাষ্ট্রপতির কাছে যাবে। তো আমাদের হচ্ছে রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর সেটা কি হবে, না সরি আমি একটু ভুল বললাম, এবং রাজ্যের যেসব আইনসভাগুলো রয়েছে আহ, প্রত্যেকটা রাজ্যের সেই আইনসভাগুলোতে আবার কি করতে হবে, সেগুলো অনুমোদনের জন্য আবার পাঠাতে হবে। অনুমোদনের পাঠানোর পর অর্ধেকের বেশি তাদের আবার কি সমর্থন থাকতে হবে, তারপর কি করতে হবে, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। তো আমাদের যে সংশোধনগুলো হয়েছে প্রথম থেকে এখনো পর্যন্ত, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট, কিন্তু আমাদের সংবিধান কার্যকরী হয়েছে 1950 সালের 26শে জানুয়ারিতে। তো তারপরে ঠিক 1 বছরের মধ্যেই 1951 সালে আমাদের সংবিধানটা প্রথমবার সংশোধন হয়। তো তখন থেকে দেন এখন 2024 সাল, আমরা ডিসেম্বর মাস এখন। তো আমাদের যে সংশোধনটা হয়েছে এখনো পর্যন্ত এই 74 বছরে 106 বার পরিবর্তন মানে সংশোধন হয়েছে। তো এই সংশোধনে তার মধ্যে যে 24তম যে সংবিধান সংশোধনীটা হয়েছিল সেখানে বলা ছিল যে কোনো বিল যদি উভয় পক্ষে যদি সেটা পাশ হয়ে যায়, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে যদি যায়, সেটা রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন, কিন্তু একবারে সেটা বাতিল করতে পারেন না। সেটা তিনি যদি আবার যদি পুনর্বিবেচনা করার পর যদি উভয় পক্ষে আবার যদি বলেন যে না ঠিক আছে, বা তারা মেনে নেয় যে না এটা ঠিকই আছে, তখন রাষ্ট্রপতি সেটা ইচ্ছে না থাকলেও সেটা মেনে নিতে বাধ্য। তো এটাতে 24তম যে সংবিধান সংশোধনী রয়েছে সেখানে সেটা পাশ হয়েছিল। তো এখানে যেটা রয়েছে সেগুলো কি কি পরিবর্তন করা যায় এই 3 নম্বর পদ্ধতির মাধ্যমে, এখানে যেমন রাষ্ট্রপতির নির্বাচনটা কিভাবে হবে, তারপর বলছে যে কেন্দ্র রাজ্যের শাসন সংক্রান্ত যে ক্ষমতার যে পরিধিটা সেটা মানে আমাদের তো কেন্দ্রের একটা ক্ষমতা থাকে, একটা রাজ্যের ক্ষমতা থাকে। তো আমাদের কিছু ভাগ আছে, মানে ডিভাইডেশন করা আছে, যে কিছু কিছু কাজ আছে যেগুলো কেন্দ্র শুধু কেন্দ্রই করতে পারবে, কিছু কিছু কাজ আছে যেটা হচ্ছে রাজ্য করতে পারবে শুধু, আবার কিছু কিছু কাজ আছে দুটো মিলিত হয়ে কাজ করে যৌথভাবে। তো ঠিক সেরকম যে এই যে পরিধিটা, এই যে সীমাটা, আমাদের যে সীমাটা সেটা এটা ঠিক করে দেবেন এই সংশোধনী মাধ্যমে, মানে এই পদ্ধতির মাধ্যমে। আর কি বলেছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সংক্রান্ত যে সব বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করতে পারবে, এবং পার্লামেন্টের যে অঙ্গরাজ্যগুলো যেগুলো রয়েছে এগুলো কিভাবে প্রতিনিধিত্ব করবেন সেগুলো সম্পর্কেও এখানে বলা হয়েছে। তো এবার আমরা তাহলে বলতেই পারি যে তাহলে আমাদের যে উদ্দেশ্যটা কি, আমাদের যে সংবিধান সংশোধনীর যে উদ্দেশ্যগুলো, তাহলে কি এই উদ্দেশ্যগুলো এগুলোই? হ্যাঁ, আমাদের উদ্দেশ্যগুলো শুধু এগুলোই নয়, আরো কিছু উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো যেমন আমাদের যে ব্যাকওয়ার্ডের ক্লাসেস গুলো যেগুলো আছে, যেমন অনগ্রসর শ্রেণী যেগুলো আমরা বলছি, যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি রয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, তারপর উন্নয়ন সম্পর্কে, তারপর হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতির ক্ষমতা বিষয় সম্পর্কে, তারপর হচ্ছে বিভিন্ন যে অঞ্চলে যে শাসন ব্যবস্থার যে পরিবর্তন, বিচারপতির বেতন কি রকম হবে, কারণ এক সময় এমন বেতন ছিল যে কখনো তারা 200-300 টাকায় তারা কাজ করেছেন কিছু কিছু কর্মচারী, কিন্তু এখন কি আমাদের বেতনের সেই স্ট্রাকচারটা কি সেটা আছে? অনেক পরিবর্তন হয়েছে, কারণ যুগের সাথে চলতে গিয়ে আমাদের সবকিছুই পরিবর্তন করতে হয়েছে। তো এই পরিবর্তনগুলো যদি আমরা স্বাভাবিকভাবে করতে না পারি তাহলে কি হবে, তাহলে আমরা সময়ের সাথে চলতে পারবো না, আমরা অনেক পিছিয়ে যাব। তো সেই জন্য আমাদের যে উদ্দেশ্যগুলো রয়েছে এই উদ্দেশ্যগুলো হচ্ছে এইটা, যে আমাদের ওভারঅল আমাদের যেসব উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের দেশের ডেভেলপ করা। তো সেই জন্যই আমাদের সংবিধান সংশোধনটা খুব দরকার। আর এই পদ্ধতি, সেই সংবিধান সংশোধনীর পদ্ধতিগুলো এই 3 ভাগে আমরা ভাগ করেছি। তো এবার যেটা রয়েছে, তো তাহলে এটার সংবিধানের আমাদের কিছু বৈশিষ্ট্যও থেকে যায়,
যে সংবিধান যে সংশোধনগুলো যে হয়েছে, তাহলে এটার বৈশিষ্ট্য কি কি হতে পারে? এটার বৈশিষ্ট্য হচ্ছে যে সংবিধান সংশোধনের জন্য কোনো সংবিধান সভা বা গণপরিষদের আহ্বান ব্যবস্থা নেই। এটা সাধারণ বিল যেরকম পাশ হয় সেভাবেই আমরা পাশ করতে পারি। আর তারপর আর কি করতে পারি, যে এই যে প্রস্তাবটা কি করতে পারবে, যে উত্থাপনের জন্য আইনসভাগুলোর কোনো ক্ষমতা নেই। যে আমাদের যে দেশের যে আইনসভাগুলো আছে তার কোনো এই প্রস্তাবের কোনো উত্থাপনের জন্য কোনো তাদের কোনো ক্ষমতা নেই। আবার কি বলেছে, আবার বলেছে যে সংবিধান সংশোধনী বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির কাছে যে আমার পূর্ব আমরা যেই অনুমতি নেব, সেই অনুমতিরও প্রয়োজন নেই। তো আবার কি বলছে, বলছে যে সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির যে ভিটো প্রদান, মানে আমাদের কিছু কিছু সময় কি হয়, কিছু কিছু বিল আছে যে রাষ্ট্রপতি চাইলে পরে যখন সমান সমান হয়ে যায়, বা সেখানে সমান সমান না হলেও যদি কম বেশি হয়ে যায়, সেখানে একজন রাষ্ট্রপতি সে ভেটো প্রদান করে কি করতে পারেন, যেদিকে তিনি সমর্থন করবেন, তো সেদিকে যদি বেশি হয়ে যায় সংখ্যক, তাহলে সেদিকে সেটা বিলটা পাশ হয়ে যাবে। কিন্তু এখানে রাষ্ট্রপতি ভেটো প্রদানও করতে পারবেন না। আর কি বলেছেন, যে আমাদের এই সংবিধানটা কিছুটা, আমি যেটা আগেই বললাম সেটা হচ্ছে কিছুটা পরিবর্তন আছে, সুপরিবর্তন, আবার কিছুটা দুষ্পরিবর্তনীয় আছে। তো এই যে আমাদের যেই সংবিধানের যেই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেটার মধ্যে যে আমাদের সংবিধানের যে সংশোধনটা রয়েছে সেটা নিয়ে আমাদের অনেক আহ দ্বন্দ্ব দেখা গিয়েছে। সেটা হচ্ছে আমরা একটা মামলা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী আর হচ্ছে বনাম হচ্ছে আমাদের কেরল রাজ্যের যেটা হয়েছিল, সেটা হচ্ছে আম, মানে ওখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এই যে সংবিধানের যে পরিবর্তনটা হচ্ছে, মানে সংশোধন যে আমরা করছি, সেই সংবিধানের সংশোধনের করতে করতে আমরা এমন কিছু, মানে বিশ্লেষণ করেছিলেন যে আমরা এমন কিছু পরিবর্তন করব না যে পরিবর্তনের মধ্যে দিয়ে যে সংবিধান নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলে। তো যেমন যেটা আমি বললাম যে মৌল কাঠামো, যেগুলো মৌল কাঠামো রয়েছে সেগুলো পরিবর্তন করতে পারবেন না। যেমন হচ্ছে আমাদের শাসন ব্যবস্থা কেমন হবে, আমাদের দেশ যেমন গণতান্ত্রিক, সেই গণতান্ত্রিকটা এটা যেন গণতান্ত্রিকই থাকে, সেখানে আমরা কিছু পরিবর্তন করতে পারবো না। তো সেটা নিয়েই তো অনেক রকম দ্বন্দ্ব দেখা গিয়েছে। তো দেখা এই দ্বন্দ্বের ফলেও তো আম, অনেক কমিশন তখন তৈরি হয়েছিল। যেসব কমিশনগুলো হয়েছিল তার মধ্যে আমরা ফার্স্ট আজকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের যে ভেঙ্কটচালিয়া কমিশন। হ্যাঁ, সেই ভেঙ্কটচালিয়া কমিশনের আমরা একটু আলোচনা করব এখানে। সেই কমিশনগুলোর মধ্যে যখন ভেঙ্কটচালিয়া কমিশনের উৎপত্তি হয় তখন আর কি 2002 সাল, তখন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মাননীয় অটল বিহারী বাজপেয়ী। তো তার ইচ্ছে অনুযায়ী কি হয়েছিল, আমাদের এই আহ, ভেঙ্কটচালিয়া কমিশন তৈরি হয়েছিল। তো এই তৈরি হওয়ার আগেও একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল, তীব্র প্রতিবাদ একটা এই সময়। তারপরেও কি হয়েছে, 2000 সালেই 2000 সালে 22শে ফেব্রুয়ারি হচ্ছে বিজেপির পার্টির জোট সরকার তখন ছিলেন। তখন কি হয়েছিলেন, এই যে এই সমীক্ষার করার জন্য, কিসের সমীক্ষা, সংবিধানের যে কাজকর্মগুলো চলছে সেসব সমীক্ষার পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই কমিশনটি তৈরি হয়েছিল। তো এই কমিশনের হচ্ছে সভাপতি সভাপতি যিনি ছিলেন, তিনি ছিলেন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি হচ্ছে ভেঙ্কটচালাইয়া। ঠিক আছে। তো এই ভেঙ্কটচালিয়ার তাছাড়াও আরো ছিলেন, আরো ভেঙ্কটচালিয়া ছাড়াও আরো 10 জন ছিলেন। তাদের নাম আমি বলছি। কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই কমিশনটা অনেক দ্বন্দ্বের মধ্যে দিয়ে তৈরি হলেও তখন হচ্ছে প্রথমে 1 বছরের জন্য এটা মানে আর কি আহ, ঠিক হয়েছিল যে 1 বছর থাকবে এই ভেঙ্কটচালিয়া কমিশন। কিন্তু প্রয়োজনে আবার কি হয়েছিল, দুবার, 1 বছর 1 বছর করে 2 বছর এর হচ্ছে সময়সীমাটা বাড়িয়ে দেয়। কারণ তখন প্রয়োজন ছিল আমাদের এই সংবিধান সংশোধনের যেই কাজকর্মগুলো সেগুলো সঠিকভাবে পালন করার জন্য। তো আরো যে 10 জন এখানে ছিলেন, সেই 10 জনের নাম হচ্ছে, প্রথমে হচ্ছে ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, তার তার নাম ছিল হচ্ছে পরাশরণ। আর হচ্ছে দ্বিতীয় নাম্বার যিনি ছিলেন তিনি হচ্ছে জাতীয় আইন কমিশনের সভাপতি বিপি রেড্ডি। তৃতীয় যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে ভারতের তৎকালীন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার নাম হচ্ছে সোলি সারাবজি। আর হচ্ছে 4 নাম্বার যিনি ছিলেন তিনি হচ্ছে লোকসভার প্রাক্তন সচিব সুভাষ সি কাশ্যপ। আর আর একজন ছিলেন তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক আর এস সরকারিয়া। এনার নামে একটা কমিশনও ছিল। আর হচ্ছে
আমেরিকান প্রাক্তন ভারতীয় হচ্ছে রাষ্ট্রদূত, তিনি হচ্ছে আবিদ হুসেন। 7 নম্বর যিনি ছিলেন, তিনি হচ্ছে লোকসভার প্রাক্তন স্পিকার পি এ সাংমা। আর একজন ছিলেন, তিনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রাক্তন বিচারক কে পুন্নাইয়া। আর একজন তিনি হচ্ছে স্টেটমেন্ট, আমরা যে স্টেটমেন্ট পড়ি পত্রিকা, এডিটর ছিলেন, তিনি প্রবীণও ছিলেন, এডিটর ছিলেন এবং ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। ওনার নাম হচ্ছে সি আর ইরানি। আর হচ্ছে প্রাক্তন সাংসদ সুমিত্রা কুলকার্নি। হ্যাঁ, তো তখন এক সময় এই 11 জনের নাম আমরা পেয়েছি এই কমিশনে। তো এক সময় কি হয়েছিল, শ্রীমতী সোনিয়া গান্ধীর যে নির্বাচনের অংশগ্রহণ এবং তার হচ্ছে নাগরিকত্বের ওপর একটা প্রশ্ন উঠেছিল। তো তার তার জন্য এই কমিশনের একজন হচ্ছে যার নাম বললাম, সদস্য হচ্ছে পি এন সাংমা। তিনি হচ্ছে ইস্তফা দিয়েছিলেন, আম, কারণ ওই শ্রীমতী সোনিয়া গান্ধীর বিষয় নিয়ে। তো আমাদের এই কমিশনের আম, উদ্দেশ্যই ছিল যে আমাদের যেসব পিছিয়ে পড়া যেসব কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মগুলোকে আহ, এগিয়ে নিয়ে যাওয়া, মানে ডেভেলপ করা। তো তারপরেও আমাদের যে সেটা একমাত্র সম্ভব ছিল, সেটা হচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যম দিয়ে। তো এই সংবিধান সংশোধনী মাধ্যমে হচ্ছে অনেকবার সংবিধান সংশোধন হওয়ার পরে উম, আহ, আমরা কিছু কিছু 106 বার হওয়ার ফলে আমরা এখন এই মানে আমরা এতটা উন্নতি করেছি। তো এই উন্নতির ফলে দেখা গিয়েছে যে 106 বার যে সংশোধন হয়েছে, তার মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট না হলেও যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমার আজকে আলোচনা করার মূল বিষয়। সেগুলো হচ্ছে সংবিধান যখন প্রথমবার 1951 সালে যেটা সংশোধন হয়েছে, প্রথম, দ্বিতীয়, চতুর্থ সংবিধান সংশোধনী, যেটা নিয়ে আমি আলোচনা করব। তারপরে ষষ্ঠ এবং সপ্তম সংবিধান সংশোধন, তারপর 11 থেকে 14তম সংবিধান সংশোধন, তারপর 38, 39তম সংবিধান সংশোধন, 42তম এবং 43তম সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করব। আর তাছাড়াও 52তম সংবিধান সংশোধন, সেটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। তারপর 59, 69 এবং 86তম সংবিধান সংশোধন। আর লাস্ট যেগুলো রয়েছে সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে 101, 102, 103, 104, 105। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 106। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওগুলো একটু ডিটেলস আলোচনা করব, কারণ জানলে পরে আমাদের একটু সুবিধা হবে যে কি কি সংশোধন হয়েছে। আর আমাদের এই সংবিধান আগে কি ছিল, এখন কি হয়েছে সংবিধান সংশোধনের পরে। তো প্রথম যেটা হয়েছিল, সেই প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে, সেটা আমি বললাম যে 1951 সালে জুন মাসে হয়েছিল প্রথম সংবিধান সংশোধন। তো এইখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে সামাজিক যে শিক্ষাগত ক্ষেত্রে যে পিছিয়ে পড়া যে তপশিলি জাতি এবং উপজাতির উন্নয়ন স্বার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আর কি করা হয়েছিল, তাছাড়াও যে রাষ্ট্রকে স্বাধীনতার অধিকারের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করা হয়েছিল। হ্যাঁ, আর হচ্ছে আম, আমাদের যে 31 নম্বর সংবিধান, আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, তার মধ্যে 31 নম্বর যে ধারাটা রয়েছে, সেই 31 নম্বর ধারার যে ক এবং খ, আম, এখানে দুটো অ্যাড করা হয়েছিল এই ধারাগুলো। তো এখানে কি ছিল, এখানে আমাদের সম্পত্তির বিষয়ে যেসব স্বাধীনতা রয়েছে সেগুলো সম্পর্কে এখানে ছিল। তো সেখানে আরো কিছু সংশোধন করে সেখানে অ্যাড করা হয়েছে। তো একদম ডিটেলস আলোচনা করা ছিল না জন্যই এখানে এই উপধারাগুলো অ্যাড করে আমাদের এখানে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদের সম্পত্তিটাকে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু পরবর্তীতে এটা মৌলিক অধিকার থেকে এটা সাধারণ অধিকারে চলে গেছে। তো সেটা সংশোধনের মাধ্যমে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের যে নবম তফসিলি আছে, সেটা সংযুক্ত করা হয়েছে এই প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। হ্যাঁ, 1 মিনিট। তো আমাদের যে দ্বিতীয় সংবিধান সংশোধনী আইনটা গঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1952 সালে হয়েছিল।
এই পরিবর্তনের মাধ্যম দিয়ে হচ্ছে যে 81 নম্বর একটা ধারা আছে, তার হচ্ছে উপধারা আর কি যোগ হয়েছিল। এবং 1955 সালে এপ্রিল মাসে চতুর্থ এবং ডিসেম্বর মাসে পঞ্চম সংবিধান সংশোধনী হয়েছিল। সেখানে হচ্ছে সংবিধানের 31 এবং 31-এর ক এবং 305 নম্বর ধারা যেটা রয়েছে সেটা সংশোধনের মাধ্যমে নবম তফসিলি যেটা আছে সেটা কিছু পরিবর্তন সাধন করা হয়েছিল। তো এবার আর যেটা রয়েছে দ্বিতীয় নাম্বার যেটা আমি আলোচনা করতে চাইলাম সেটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তমতম সংবিধান সংশোধনী। সেটা হয়েছিল 1956 সালের সেপ্টেম্বর মাসে। তো এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটার কিছু পরিবর্তন করা হয়েছিল। এই সপ্তম তফসিলি এই তালিকায় হচ্ছে কি করা হয়েছিল, নতুন করে ধারা বা উপধারা এখানে যুক্ত করা হয়েছিল। এবং 1956 সালের অক্টোবর মাসে সপ্তম সংবিধান সংশোধন আইনটি পাশ হয়। এই আইন মারফত কি হয়েছিল, এই আইন মারফত হচ্ছে সংবিধানে তপশিলি এবং দ্বিতীয় তফসিলি চতুর্থ তফসিলির সূচির যে সংশোধন সাধন সেটা সম্পূর্ণ করা হয়েছিল। 11 থেকে 14তম যে সংবিধান সংশোধনীটা হয়েছিল সেটা হচ্ছে 1962 সালে যথাক্রমে হচ্ছে 11তম, 12তম, 13তম, 14তম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল। এখানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে এখানে কিছু পরিবর্তন করা হয়েছিল। আর হচ্ছে 1962 মার্চ মাসে 12তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল, এখানে যে 240 নম্বর ধারা সংশোধনের মাধ্যমে এখানে গোয়া, তারপর হচ্ছে দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর হচ্ছে 13তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ডকে একটি পূর্ণ অঙ্গরাজ্যে পরিণত করা হয়। এবং হচ্ছে এই যে 371-এর ক ধারাটি সৃষ্টি করা হয়েছিল, মানে 371-এর ক একটা উপধারা সেটা এখানে অ্যাড করা হয়েছিল। আর 14তম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটা ডিসেম্বর মাসে হয়েছিল 1962-তে, সেখানে এটা কিছু ধারার পরিবর্তন করা হয়েছিল। তো এইবার যেটা আমরা আসবো তারপরে সেটা হচ্ছে 38তম এবং 39তম সংবিধান সংশোধনী। তো এই সংশোধনের মাধ্যমে কি করা হয়েছিল, 38তম সংবিধান সংশোধনী এটা হয়েছিল 1975 সালে জুলাই মাসে। তো এখানে কিছু অর্ডিন্যান্স জারি করা হয়েছিল যেটা আমরা অধ্যাদেশ বলতে পারি। এখানে হচ্ছে রাষ্ট্রপতির যে ক্ষমতা সংক্রান্ত যেসব বিষয়গুলো আছে সেই ক্ষমতাটা প্রথমে একটু আহ, কম রাখা হয়েছিল, সেটা আদালতের হাতে মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের হাতে কিছুটা ন্যস্ত করা হয়েছিল। কিন্তু এই সংশোধনের মাধ্যমে আবার সেটা রাষ্ট্রপতির হাতে, যেমন আমাদের জরুরি অবস্থা জারি, আমরা সেটা এখন অনেকে মোটামুটি জানি, সেই জরুরি অবস্থা জারিটা যেটা করেন সেটা হচ্ছে রাষ্ট্রপতির হাতেই মানে বেশি থাকে সম্পূর্ণ পরিমাণে আর কি। তো কিন্তু এখানে চূড়ান্ত মানে সিদ্ধান্ত রাষ্ট্রপতির হলেও আমরা সাধারণ মানুষ বা পার্লামেন্ট যদি চায় যে আমরা কিছু আম, এখানে পরিবর্তন করতে চাইবো, তাহলে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। তো তখন আমরা একটা প্রতিবিধান পেতে পারি। কিন্তু আম, সাধারণ হলেও যে আমাদের যেরকম অর্থনৈতিক যখন আমাদের জরুরি অবস্থা জারি হয় বা যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি হয়, মেনলি এখানে রাষ্ট্রপতির হাতে সবকিছু ন্যস্ত করা থাকে, মানে রাখা থাকে চূড়ান্তভাবে। তো এটা হচ্ছে 38তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে। এবং 39তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছে, যে সেটা হয়েছিল 1975 সালেই। আম, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির যে নির্বাচনের যে ক্ষেত্রে আইনসভা কর্তৃক গৃহীত আইনের দ্বারা তৈরি কর্তৃপক্ষের ওপর ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। মানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যে তারা নিয়োগ হবেন সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, মানে সেখানে সংশোধন করা হয়েছে। 42তম সংবিধান সংশোধনীতে কি হয়েছে, মেনলি 42তম সংবিধান সংশোধনী হয়েছে 1976 সালে। সেটা হচ্ছে এই সংশোধনীর মাধ্যমে এখানে নির্দেশমূলক নীতিগুলোর মান্যতা দেওয়া হয়েছে। সেখানে মৌলিক এই সংশোধনের মাধ্যমে আহ, এই নির্দেশমূলক নীতিগুলো তখন মৌলিক অধিকারের থেকেও মানে বেশি আমরা প্রায়োরিটি দিয়েছিলাম। কিন্তু তারপরে সেটা আবার চেঞ্জ করা হয়। তো এই যে আমাদের যে সম্পত্তির যে অধিকার, এই অধিকারে আম,
আমাদের কিন্তু সংবিধানে ডিটেলস কিছু আলোচনা করা ছিল না, যে সম্পত্তির অধিকারটা কেমন হবে বা কতটা আমরা ব্যবহার করতে পারবো বা কি কিভাবে আমরা নিতে পারবো। তো সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল। সেই জন্য এখানে কিছু ধারা, উপধারাও যোগ করা হয়েছে। তো এখানে আবার আরো কিছু অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে যে মূল সংবিধানে ভারতীয় জনগণের জন্য যে কর্তব্যের উল্লেখ ছিল না, আমরা যে কি কি কর্তব্য, আমরা তো মৌলিক অধিকার পাই, কিন্তু আমাদের তো তার পরিবর্তে বা তার বিনিময়ে আমাদের কিছু দায়িত্ব কর্তব্যও থেকে যায় সমাজের প্রতি, মানুষের প্রতি। তো এই যে আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো, এই দায়িত্ব কর্তব্যগুলো কিরকম হওয়া উচিত সেটা সম্পর্কে আগে ডিটেলস আলোচনা করা ছিল না। কিন্তু আমাদের এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের কিছু কর্তব্য আমাদের হাতে তুলে দেওয়া হয়, মানে আমাদেরকে পালন করতে বলা হয়। কিন্তু আবার কি করা হয়েছে, যে এই যে আমাদের যে লোকসভা রয়েছে, সেই লোকসভার কার্যকালের সীমা 1 বছর বৃদ্ধি করে সেটা 6 বছর করা হয়। হুম। আর হচ্ছে রাষ্ট্রপতির যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকবে, সেটাও এখানে আমরা সংশোধনের মাধ্যমে আমরা পেয়ে থাকি, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর যেটা রয়েছে যে সেটা হচ্ছে যে আমাদের যেই যুগ্ম তালিকা, আমরা যুগ্ম তালিকায় কি কি কাজ করব, শিক্ষা ব্যবস্থাকে নেব, তারপর হচ্ছে তারপর আমাদের যে সশস্ত্র যে বাহিনী রয়েছে, বাহিনী কিভাবে মোতায়েন করা হবে সেটা সম্পর্কে আমরা রাষ্ট্রপতি কর্তৃক যে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কতটা, সেটা সম্পর্কেও এখানে সংশোধন করা হয়েছিল। তো আবার 43তম সংবিধান সংশোধনী, এটা হয়েছিল হচ্ছে আপনার 1978 সালে। আহ, এই হচ্ছে ঠিক 42তম সংবিধান সংশোধনীর পরে 43তম সংবিধান সংশোধনী, এখানে যেটা সংশোধন করা হয়েছিল সেটা হচ্ছে যে কেন্দ্র ও রাজ্যের যে আইনের যে সাংবিধানিক বৈধতা, সেটা সম্পর্কে এখানে সুপ্রিম কোর্টের যেসব ক্ষমতা রয়েছে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে বা সংশোধন করা হয়েছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের দ্বারা যে গঠিত সংবিধান বেঞ্চ তৈরির যে নিয়মগুলো, সেখানে এখানে সংশোধন করা হয়েছে। আর হচ্ছে আমাদের যেসব অঙ্গরাজ্যগুলো রয়েছে সেসব সরি, হাইকোর্টের বিচারপতিদের যারা যেটা হচ্ছে আমাদের যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে সংশোধন করা হয়েছে। এরপরে লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনী। এই 44তম সংবিধান সংশোধনীতে, এটা 1978 সালে হয়েছিল। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে আম, আমাদের সংশোধনের মাধ্যমে সর্বপ্রথম ভারতবর্ষকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেটা হয়েছিল 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আমাদের যে প্রস্তাবনাটা, সেটা সেই প্রস্তাবনাতে তখন তার আগে ছিল না এগুলো, সেগুলো অ্যাড করা হয়েছিল 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর হচ্ছে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে লোকসভা এবং বিধানসভার যে কার্যকালের সময়সীমা, সেটা এখানে 6 বছর থেকে কমিয়ে আবার পুনরায় 5 বছর করা হয়েছিল। সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যম দিয়ে। আর হচ্ছে এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে 52তম সংবিধান সংশোধনী। এটা হয়েছিল 1985 সালে পাশ করা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে যে আমাদের যে কেন্দ্রীয় আইনসভা আছে এবং রাজ্য আইনসভা যে সদস্যদের দ্বারা যে আমাদের দলত্যাগ করা এবং দলত্যাগের সদস্যদের যে বাতিল করা, সেই সম্পর্কে এখানে সংশোধন করা হয়েছে। অর্থাৎ মানে আমরা যেসব 101, 102, 190 এবং 191, মানে এই ধারাগুলো পরিবর্তন করা হয়েছে। আহ, কেন্দ্রীয় আইনসভার হচ্ছে অথবা রাজ্যসভার কোনো সদস্য, সে যে কক্ষেরই হোক না কেন, ওই সদস্য যদি তার নিজের দল পরিত্যাগ করে তাহলে সদস্যটি বাতিল হয়ে যাবে। আর হচ্ছে আর যেটা বলেছে সেটা হচ্ছে দলীয় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে যদি ভোট প্রদান করে, তাহলে কি ভোট প্রদান করা না করলেও মানে সদস্যটি বাতিল হয়ে হয়ে যাবে। হ্যাঁ। আর যেটা বলেছে সেটা হচ্ছে
যে যদি দল আবার যদি তাকে 15 দিনের মধ্যে যদি বলে যে না, আবার দলে ফিরে আসতে পারে, তাহলে তাহলে আবার তার সেই জায়গাটা, তিনি যে পদে ছিলেন সেই পদটা আবার ফিরে পাবেন। তো এটা সেখানে এইটা হচ্ছে 52তম যে সংবিধান সংশোধনী রয়েছে সেখানে এটা বলা আছে। আর এবার আমরা যেটা পড়বো সেটা জানবো সেটা হচ্ছে 59তম যে সংবিধান সংশোধনী, সেটা হয়েছিল 1988 সালে মার্চ মাসে পাশ হয়েছিল। তো এখানে শুধুমাত্র পাঞ্জাবের যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল সেটা সম্পর্কে এখানে সংশোধন করা হয়েছিল। তারপর 69তম যেটা সংবিধান সংশোধনী রয়েছে, এখানে শুধু কেন্দ্রশাসিত অঞ্চল মানে দিল্লির শাসন ব্যবস্থার যে পরিকাঠামোর যে সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এবং সংশোধন করা হয়েছে। এবার আমরা আসবো 86তম সংবিধান সংশোধনী। এই 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একটা নতুন ধারা, সেটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে যে যুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে যে দেশের যে সকল যে ছেলেমেয়েরা আছে, যাদের বয়স হচ্ছে 6 থেকে 14 বছর, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। আর সেটা রাষ্ট্র করতে বাধ্য। এবং এই যে শিক্ষা প্রদানটা সেটা হচ্ছে আমাদের এই মৌলিক মৌলিক কর্তব্যের মধ্যে আছে। সেটা হচ্ছে 6 থেকে 14 বছরের যেসব ছেলেমেয়েরা রয়েছে, পিতামাতা মানে তাদের যে মা বাবা রয়েছে, তারাও হচ্ছে শিক্ষার সুযোগ দিতে বাধ্য। তো বাধ্য থাকবে আর কি। তো সেটা সম্পর্কে এখানে বলা আছে। এবার আমরা প্রায় শেষের দিকেই, 101তম যে সংবিধান সংশোধনী রয়েছে সেখানে যেটা বলা হয়েছে মেনলি, সেখানে এটা হচ্ছে 2016 সালে সেপ্টেম্বর মাসে। তো এই আইনের মাধ্যমে এখানে কিছু ধারা যোগ করা হয়েছে এবং কিছু বাতিল করা হয়েছে। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে সকল রাজ্য মানে যে কোনো রাজ্য বা অন্যান্য অঞ্চলের থেকে ব্যবসা মানে যারা করছে আর কি সময়কালে, যে আমরা যে পণ্যের যে সরবরাহ করছি সেটা হচ্ছে আম, এটার একটা ট্যাক্সের কথা বলেছিলেন। যেটা আমরা হচ্ছে জেনে থাকি সেটা হচ্ছে জিএসটির কথা। তো জিএসটিসি যেটা, সেটার একটা কি করেছিলেন, একটা পর্ষদ তৈরি করেছিলেন এই সময়। সেটা হচ্ছে ওই 60 দিনের মধ্যে এই বিলটা পাশ হওয়ার পরেই 60 দিনের মধ্যেই আহ, মানে আমাদের সেই পর্ষদটা মানে আহ, তৈরি করেছিল। এবং তারপর থেকে আমরা এখনো জিএসটি দিই, যেসব পণ্য আমরা লেনদেন করি সেগুলো নিয়ে। আর যেটা আছে সেটা হচ্ছে যে এই পর্ষদের পরামর্শ যে হচ্ছে পরামর্শেই ভারতের যে আইনসভা রাজ্যগুলিকে কি করছেন, রাজস্ব সংক্রান্ত যে ক্ষতিপূরণের জন্য যে আইন প্রণয়ন করবে, এবং তা হচ্ছে 5 বছরের জন্য মানে মানে 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে। সেটা সম্পর্কে এখানে সংশোধন করেছিলেন এবং বলেছিলেন, এটা পাশ হয়েছিল। এবার 102তম যে সংবিধান সংশোধনী রয়েছে সেখানে বলা হয়েছে যে আমাদের যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ডেড ক্লাসেস মানে আমাদের যে অনগ্রসর যে শ্রেণীটা রয়েছে, শ্রেণীর জন্য যে জাতীয় যে কমিশনগুলো, সেই কমিশনগুলো তৈরি হয়েছে। কারণ এদের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যে পিছিয়ে পড়া যেসব জাতিগুলো রয়েছে, সেসব জাতিগুলোকে শিক্ষাগত দিক থেকে হোক বা চাকরিগত দিক থেকে হোক, বা তাদের পিছিয়ে পড়া যেসব উদ্দেশ্যগুলো আছে আর কি, মানে যেসব কাজ ঘটনাগুলো আছে সেগুলো থেকে আমরা যেন এগিয়ে যেতে পারি, সমাজটাকে ডেভেলপ করতে পারি, তারা যেন নিজেদেরকে এগিয়ে নিয়ে আসতে পারে, তার জন্য তারা যে কোনো স্টেপ নিতে পারে আর কি, যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে, তার জন্য সরকার এখানে আমাদেরকে সাহায্য করবেন, সেটা বলা আছে। এবং 103তম যে সংবিধান সংশোধনী রয়েছে সেটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে 2019 সালে জানুয়ারি মাসে পাশ হয়েছে। এই আইনের মাধ্যমে হচ্ছে আমাদের যে যে হচ্ছে 15 নম্বর ধারা রয়েছে তার উপধারা সৃষ্টি করে এবং বলে যে আহ, আমাদের যে পিছিয়ে পড়া যেসব শ্রেণীগুলোর যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সম্পর্কে কিছু নতুন ধারা, এবং যেটা আমি বললাম যে চাকরির ক্ষেত্রে এই সম্পর্কে বলা হয়েছে, এবং সংশোধনের মাধ্যমে তাদের যে আসন যে সংরক্ষিত করা সেটা 10% বেশি করে দিয়েছে। যে আমরা যেই আম, আগে যেই সিট সংখ্যা ছিল সেখান থেকে আরো 10 ভাগ বাড়িয়ে দিয়ে আম, যদি থেকে থাকে 10
তাহলে এখন সেটা 20 হয়েছে। তো এই সিট সংখ্যা এটা বাড়িয়ে দিয়েছেন। তো চাকরির ক্ষেত্রেও সেখানে এটাই বলা আছে। আর বলেছে যে হচ্ছে যেটা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 104তম, 105তম এবং 106তম যে সংবিধান সংশোধনী রয়েছে সেটা সম্পর্কে এখানে আমরা আলোচনা করব। এটা হচ্ছে 2019 সালে এবং 2020 সালে যেটা হয় আর কি পাশ হয়েছে। তো সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে যেই আম আমাদের যে পিছিয়ে পড়া যেসব শ্রেণীগুলো রয়েছে, যেমন হচ্ছে আমি যেটা আগেই বললাম, আ আবার নতুন করে এখানে এড হয়েছে যে ওবিসি, ওবিসি যেটা রয়েছে সেসব তারাও যেন সুযোগ সুবিধা পায় সে সম্পর্কে এখানে বলা হয়েছে এবং রাজ্যগুলিকে বিশেষ ভাবে ক্ষমতা দিয়েছে যে এই যে পিছিয়ে পড়া যেসব ব্যাকওয়ার্ডের ক্লাসেস আছে তাদেরকে এগোনোর জন্য যেসব পদক্ষেপ নিতে হবে, তো কেন্দ্র তাদেরকে সাহায্য করবেন এবং মহিলাদের জন্য কি করেছে, 1/3 আরো বেশি আসন সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। সেটা হচ্ছে তপশিলি জাতি এবং উপজাতির জন্য। সেটা হচ্ছে আমাদের এই লাস্ট যেসব সংবিধান সংশোধনী হয়েছে সেটার মাধ্যমে। তো এই যে আমি এতগুলো সংবিধান সংশোধনীর যে কথাগুলো বললাম, সেই প্রথম থেকে 106 নম্বর পর্যন্ত এতদিন আমাদের যে এতগুলো যে সংবিধান সংশোধনী হয়েছে, তো এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি এবং এটাই আমাদের ফিল হয়েছে যে এবং সবাই আমরা অনুভব করেছি যে সংবিধান সংশোধন শুধুমাত্র সংবিধান সংশোধন নয়, আমাদের সমাজের সঙ্গে সংবিধান নিজেকে পরিবর্তন করে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছে এবং সেটা আমাদের ভালোর জন্য। আমাদের সমাজের যেমন ডেভেলপ হচ্ছে এবং আমাদের মানুষেরও সেরকম একটা উন্নতি হচ্ছে। তো সেই উন্নতি সাধনের জন্য অবশ্যই আমার মনে হয় যে সংবিধান সংশোধনটা দরকার। সেটা সবগুলো না হলেও কিছু কিছু সংবিধান মানে ধারা আছে যেগুলো পরিবর্তন অবশ্যই দরকার, আর সেগুলোই হয়েছে এবং পরিবর্তনটা হলে আহ ভালো। একবারে সুপরিবর্তনীয় বা একবারে দুষ্পরিবর্তনীয় না হয়ে দুটো মিক্সড হলে আমাদের সমাজটার বেশি উন্নতি হয়। আমার সেটাই মনে হয়। তো আমার আজকের আলোচনার বিষয় ছিল এটাই। আহ নমস্কার। হ্যাঁ।